মৃত বউকে কবর দিয়ে আমি ওখানেই বসেছিলাম। ঠিক সেই মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরিনি, কেউ কি আছো এখানে? কবরের ভেতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি করব। ওদিকে একটু পরে ঈশার আজান দিবে। নীরব নিস্তব্ধ এই কবরস্থানে আমি সম্পূর্ণ একা। অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম কবরটি ঘুরেই দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। যেই ভাবনা সেই কাজ। আমি আমার দুই হাত দিয়ে কবরের মাটি সরাতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন বলে উঠল, কবর খোঁড়া বন্ধ করো, তোমার বউ মারা গেছে। এখন যদি তুমি এই কবর খোঁড়া বন্ধ না করো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। কথাটা শোনা মাত্র পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, শুধুমাত্র আমি ছাড়া। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। কোন রকমে কবরের মাটিগুলো ঠিকঠাক করে আমি বাড়িতে চলে এলাম। আমি কাউকে কিছুই বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও বুঝতে পারিনি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার বউ আমাকে বলতেছে, হাসিব, কাজটা তুমি একদমই ঠিক করনি, আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে গেল। রাত বাজে তখন ৩টা। আমি কিছু না ভেবে কোদাল নিয়ে সোজা চলে গেলাম কবরস্থানে। এসে কবরের মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেকেরও বেশি মাটি খুঁড়েছি, আর একটু খুঁড়লেই শেষ। ঠিক এমন সময় কেউ একজন পেছন থেকে বলে উঠল, হাসিব, আমি তোকে বারবার নিষেধ করছি, চলে যা এখান থেকে। এইবার বুকে সাহস সঞ্চয় করে বলে উঠলাম, সাহস থাকলে আমার সামনে আসো। এভাবে চোরের মতো পেছন থেকে কথা বলছো কেন? আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি। তোর ভালোর জন্য বলছি, এখান থেকে চলে যা। আমি কোনোভাবেই আমার বউকে না নিয়ে এখান থেকে যাব না। আমার স্ত্রী এখনো বেঁচে আছে, সে মারা যায়নি। হা 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 হা। আমার কথা শুনলি না তো? তোকে অনেক পস্তাতে হবে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটা বলে আবারও কবর খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের পা দুইটা মাথার দিকে আর মাথা পায়ের দিকে হয়ে আছে, যা দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপছে এবং সেই সাথে ঘামছেও। আমি চিৎকার করে বলা শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। কথাটি বলার সঙ্গে সঙ্গে কবরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমার প্রিয় স্বামী, তুমি এসেছো আমাকে নিয়ে যেতে? হ্যাঁ মিম, আমি এসেছি, কিন্তু তুমি কথা বলতেছো কোথা থেকে? এই দেখো, আমি কবরের উপরে। কথাটা শোনা মাত্র আমি কবরের উপরের দিকে তাকিয়ে দেখি সত্যিই তো আমার বউ তো উপরে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি উপরে থাকলে নিচে কে? নিচে? নিচে তো কেউ নেই। কথাটা শুনে আমি নিচের দিকে তাকালাম। সত্যি নিচে কেউ নেই। মুহূর্তের মধ্যেই উধাও। এই, তুমি না এখানে ছিলে, তাহলে উপরে উঠলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম, আর তুমি দেখতে পেলে না? এটা কোনো কথা? অসম্ভব, এ হতেই পারে না। একদম মিথ্যে কথা বলবে না। বিশ্বাস করো স্বামী, আমি তো তোমার সামনে দিয়েই উপরে উঠলাম, তুমি লক্ষ্যই করনি। ও আচ্ছা, কিন্তু তুমি মৃত্যুর পরে কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মরে গিয়েছিলে। না, আমি মরিনি। ঠিক আছে, তাহলে বাসায় চলো। কবরস্থানে বর্তমানে কেউ নেই, পুরো এলাকাটাই নির্জন। আরে ভয় পেও না, আমি তো আছি। বউয়ের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললো হাসিব। কিন্তু একটু অবাক হলাম, যে মেয়েটা সারাটা জীবন সন্ধ্যার পরে বাইরে যেতে ভয় পেত, সেই মেয়েটা আমাকে কিভাবে বলছে যে ভয় পেও না? আচ্ছা মিম, তোমার কি একটু ভয় লাগছে না? না, ভয় লাগছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? সেটাই তো। এরপর মিমকে নিয়ে আমি সোজা বাসায় চলে এলাম। মিমকে বাসায় নিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাসার সবাই ওকে দেখে যেন আকাশ থেকে পড়লো। অবশ্য তাদের আশ্চর্য হওয়াটাই তো স্বাভাবিক। সবাই মিমকে দেখে বলল, কি ব্যাপার মিম, আমরা না তোমাকে কবর দিয়ে এলাম, তুমি তো মারা গিয়েছিলে, এটা কিভাবে সম্ভব? আশ্চর্য, আমি মারা যাব কেন? আমি মারা যাইনি, আমি জীবিতই ছিলাম। আপনারাই বরং আমাকে ভুল করে জীবিত অবস্থায় কবরের মধ্যে রেখে চলে এসেছিলেন। ও আচ্ছা, এই ব্যাপার। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি ফিরে এসেছো, তুমি এখনো বেঁচে আছো। হাসিব তখন বলে উঠল, মিম, তোমার শরীরটা অপরিষ্কার, যাও তুমি ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। এরপরে এইভাবে ৩-৪ দিন চলে গেল। হঠাৎ একদিন রাতের বেলা লক্ষ্য করলাম মিম বিছানায় নেই, তাই কৌতূহলবশত বাইরে বের হলাম মিমকে খোঁজার জন্য। বাইরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই মিম উঠান ঝাড়ু দিচ্ছে। আমি মিমকে জিজ্ঞেস করলাম, মিম, তুমি এত রাতে উঠান ঝাড়ু দিচ্ছ, কাহিনী কি? দেখো না স্বামী, জায়গাটা কত অপরিষ্কার, এমন স্থানে কেউ থাকতে পারে বলো? প্রায় ৩ বছর তো তুমি এভাবেই থাকলে, হঠাৎ তোমার এত পরিবর্তন? বুঝলাম না। তোমাকে বোঝা লাগবে না, চলো ঘুমাবো এখন। কথা বাড়ালাম না, মিমের সঙ্গে ভেতরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা বাইরে যেতে শুনতে পেলাম আমাদের এলাকার যে কবরস্থান আছে সেই কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে, আর সেই লাশগুলো পাওয়া যাচ্ছে পুকুর পাড়ে। কিন্তু প্রত্যেকটা লাশেরই চোখ দুইটা নিখোঁজ। কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। আমি সোজা বাসায় চলে এলাম। বাসায় ফিরে দেখি মিম বাসার সব কাজ করতেছে। বুঝলাম না, মিম ছিল কাজে কর্মে খুবই অলস, এক কথায় যাকে বলে কামচোরা। সেই মিম এখন কাজে কর্মে এত পটু হলো কিভাবে, তাও আবার সম্পূর্ণ একা একা? এমন সময় আমার মা আমার কাছে আসলো, এসে বলল, হাসিব বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা, বলো, কি বলতে চাও?
বাবা মিমের কথাবার্তা আচার আচরণ আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। যে মেয়েটা কাজে কর্মে ছিল একেবারেই অলস, সেই মেয়েটা একা হাতে সবকিছু করার পরেও বারবার বলছে বাসায় কি আর কোনো কাজ আছে। মায়ের কথা শুনে আমিও বেশ অবাক হলাম, কারণ আমিও মিমের মধ্যে এই সমস্ত পরিবর্তন লক্ষ্য করেছি। আমি মাকে বললাম, মা, ও আগে কাজকর্ম করতো না বলে সবসময় করবে না এরকম কোনো ব্যাপার আছে কি? মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা আহামরি কোনো বিষয় না। তুমি হয়তো একটু বেশি চিন্তা করছো। সারাদিন যাওয়ার পরে আমি রাতের বেলা মিমকে প্রশ্ন করলাম, মিম, তুমি কি সত্যি আমার মিম? আমার প্রশ্ন শুনে মিম বলে উঠল, তুমি যে কি সব অদ্ভুত প্রশ্ন করো না, আমার কাছে সেই সব প্রশ্নের কোনো উত্তরই থাকে না। তাই? হ্যাঁ, এখন ঘুমাও তো। এই বলে মিম শুয়ে পড়লো। আমিও ঘুমের ভান করে শুয়ে রইলাম। এরপর মনে মনে চিন্তা করলাম, আজকে যেভাবেই হোক জানতেই হবে মিমের আসল কাহিনীটা কি। কবর থেকে উঠে আসার পরে কি এমন হলো তার মধ্যে। এইসব চিন্তা করতে করতে রাত 12টা বেজে গেল। ঠিক সেই মুহূর্তে দরজা খোলার শব্দ পেলাম, আর আমিও সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে দেখি মিম একটা সাদা কাপড় পরে কোথায় যেন যাচ্ছে। মনের মধ্যে প্রচন্ড কৌতূহল নিয়ে আমি তার পিছু নিলাম। দেখি ও কোথায় যায়, তাও আবার এত রাতে সাদা কাপড় পরে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো তার পিছু নিয়ে দেখলাম মিম হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে যাচ্ছে, যেটা দেখে আমার বুকের ভেতরটা একদম মোচড় দিয়ে উঠলো। আমি তবুও তার পিছু পিছু যেতে লাগলাম। অবশেষে যখন কবরস্থানের কাছে আসলাম, তখন দেখি মিম তার শরীর থেকে সাদা কাপড় খুলতে আরম্ভ করেছে। সে তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেললো। লক্ষ্য করলাম তার শরীরে শুধুমাত্র একটি ছায়া এবং একটি ব্লাউজ রয়েছে। এরপর মিম চিৎকার করে বলতে লাগলো, অব্র, আর কিছুদিন পরেই তুমি এই পৃথিবীতে চলে আসবে, আর মাত্র অল্প কিছু চোখ লাগবে। মিমের চিৎকারের আওয়াজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলের করুণ কণ্ঠ ভেসে আসলো। ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, কুহেলিকা, আমি তোমার জীবনে শীঘ্রই ফিরে আসব, তুমি এভাবেই চেষ্টা চালিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে আমাকে পেছন থেকে কেউ একজন বলে উঠল, তুই কবরস্থানে এসেছিস কেন? তোকে না বলেছিলাম এখান থেকে চলে যা? কথাটা শোনা মাত্রই পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আমি সামনে মিমের দিকে আবারও তাকিয়ে থাকলাম। তুই কি আমাকে সত্যি দেখতে চাস? তাহলে পেছনে ঘুরে উপরের দিকে তাকা। কথাটা শোনা মাত্রই হাসিব পেছনে ঘুরে উপরের দিকে তাকালো। সে দেখলো একটা বয়স্ক লোক, যে কিনা একটা গাছের উপরে শুয়ে অন্য গাছের মধ্যে পা রেখেছে, যার মাথায় সাদা টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, পুরো গাল জুড়ে ধবধবে সাদা দাড়ি। সেই দাড়িগুলো এতটাই লম্বা যে মাটিতে ছুঁই ছুঁই। লোকটাকে দেখে হাসিব প্রচন্ড ভয় পেয়ে যায়, তার মাথা ঘুরতে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে বয়স্ক লোকটা বলে উঠল, শোন, তুই আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, তোর ভালোর জন্যই বলছি। এই মুহূর্তে এখান থেকে চলে যা। বুকের মধ্যে সাহস রেখে বললাম, শুনেন, আমি কিছুই ভয় পাই না। আমার বউ কবরস্থানের ভেতরে আছে, ওকে নিয়েই আমি চলে যাব। হা 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 হা। ওরে বোকা, ও তোর বউ নয়, অবশ্যই সে আমার বউ। ও অশরীরী। ওরা নিজেদের স্বার্থের জন্য এমন কিছু নেই যেটা করতে পারে না। ও নিজের জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য তোর মৃত বউয়ের শরীরটাকে ব্যবহার করছে। বাজে কথা বলা বন্ধ করুন। কে যে আসলে কি সেটা তো দেখতেই পাচ্ছি। আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি চলে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। কথাটি বলেই ক্ষণিকের মধ্যেই হারিয়ে যায় লোকটি। আমি ওদিকে নজর না দিয়ে মিমের কথাবার্তা শুনতে লাগলাম। আমি দেখতে পাচ্ছিলাম মিম যে কবরস্থানে প্রবেশ করেছে, সেই কবরস্থান থেকে অনেকগুলো সাদা পাঞ্জাবি পরা লোক বেরিয়ে এসেছে, যাদেরকে দেখা মাত্রই মিম বলতে লাগলো, শোন, তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না, এর থেকে ভালো হয় আমার পথে বাধা না দেওয়াই। কবরস্থান থেকে বের হওয়া লোকগুলো একটা কথাই বলতে থাকে, তুই আমাদের ক্ষতি করিস না, এখান থেকে চলে যা, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে। হা 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 হা, শান্তিতে থাকতে দেব? আর মাত্র 20টা ব্যক্তির চোখ লাগবে, তাহলেই আমি এখান থেকে চিরতরে চলে যাব। কি, আরো 20টি ব্যক্তির চোখ লাগবে তোর? হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে প্রতিদিন যে লোকগুলো মারা যাচ্ছে, তারা মারা যাওয়ার পেছনে তোরই হাত রয়েছে। বাহ, এত সহজে বুঝতে পারলি তোরা? তোর কাছে আমরা এটাই আশা করি। অনেক কথা বলেছি, আর পারবো না। এবার আমার রাস্তা থেকে তোরা সরে দাঁড়া। তোরা যদি নিজ দায়িত্বে সরে না যাস, তাহলে কিন্তু আমি আমার আসল রূপে ফিরে যাব। দেখতে চাস আমার আসল রূপ? মিমের এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই সবাই সরে গেল। এরপর বিষয়টা আরো সুন্দরভাবে বোঝার জন্য আমি সামনে এগোতে লাগলাম। একটু সামনে আসতেই দেখতে পেলাম মিম একটা কবরের উপরে বসে পড়লো, আর মুহূর্তেই কবরের মাটিগুলো সরে গেল। ওটা দেখে আমার শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। কেমন যেন মনের ভেতরে ভয় কাজ করছিল। হঠাৎ করে আওয়াজ আসলো, দয়া করো, দয়া করো, আমার চোখগুলো নিও না, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। মিম তখন বলে উঠল, হা 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 হা, তোকে মেরেছি শুধুমাত্র তোর 2টা চোখের জন্য, আর এখন কিনা বলছিস তোকে দয়া করব? ওদের কথায় যেন আমি কল্পনাতেই হারিয়ে গেলাম, কারণ মৃত ব্যক্তি কিভাবে কথা বলতে পারে। মিম তখন কবরের ভেতরে হাত ঢুকিয়ে ওই মৃত ব্যক্তির 2টা চোখ উপড়ে নিয়ে আসলো। সবকিছু দেখে আমার কাছে কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। চোখ দুটো বের করে আনার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিটি চিৎকার করে উঠছে, কাঁদতে কাঁদতে বলছে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কিন্তু কে শোনে কার কথা? মিম চোখ দুটো নিয়ে কবরস্থান থেকে বাইরে বের হয়ে এলো। চোখ দুটো নিয়ে কবরস্থানের বাইরে পানি খাওয়ার যে নলকূপ আছে সেখানে ফেলে দিল, আর তারপর কবর থেকে লাশটা তুলে টেনে টেনে সেটাকে পুকুর পাড়ে নিয়ে গেল। লাশটা
ব্যাগটাকে পুকুর পাড়ে রেখেই মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায় মিম। এটা দেখে আমি পুরোপুরিভাবে নিশ্চিত হলাম যে এটা আমার মিম নয়, মিম সত্যি সত্যিই মারা গিয়েছে। আর এই পিশাচিনী আমার বউয়ের শরীরটাকে ব্যবহার করছে। মিমের এমন গায়েব হওয়ার সঙ্গে সঙ্গেই আমি নলকূপের কাছে চলে আসি। সেই নলকূপের ভেতরে চোখ রাখতেই দেখতে পাই ভেতরে প্রায় 5 থেকে 600 মতো চোখ রাখা আছে। চোখগুলোর উপরে চোখ রাখতেই আমার কেমন যেন মনে হলো ওরা আমাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কিছুই বলতে পারছে না। চোখগুলো দেখার পরে আমার সারা শরীরে কেমন যেন করতে লাগলো। আমি মুহূর্তেই চোখ সরিয়ে নিলাম। এরপর বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তা জুড়ে একটা কথাই ভাবতে লাগলাম, মিম কি আসলে আমাকে দেখতে পায়নি? হাজারো চিন্তা যেন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বাড়িতে এসেই দেখি মিম উঠে বসে আছে। দেখেই মনে হচ্ছে সে প্রচন্ড রেগে আছে। আমাকে দেখেই সে কোকিল কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, স্বামী কোথায় ছিল এতক্ষণ? এই তো টয়লেটে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না কিচ্ছু না, তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষায় ছিলাম। ও আচ্ছা তাই, সরি। থাক, সরি বলতে হবে না। মিম, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার জন্য এক কাপ চা করে আনতে পারবে? মাথাটা কেমন যেন ধরেছে, মনে হচ্ছে চা খেলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এরপরে মিমের কথা মতো চায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 3 মিনিট পরে মিম আমার জন্য চা নিয়ে আসলো, যেটা দেখে আশ্চর্য হওয়ার মতো কারণ থাকলেও আমি আশ্চর্য হলাম না। মিমকে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি কিভাবে চা বানালে? চা বানানো এ আর এমন কি ব্যাপার? আমাদের বাড়িতে তো গ্যাসই নেই, এত তাড়াতাড়ি কিভাবে চা বানালে? মানে আমি কিছু একটা জানতে চাচ্ছি, তুমি বুঝতে পারছো না? কথাটা শোনা মাত্রই মিম বলে উঠলো, তুই তাহলে এত সহজেই বুঝে গিয়েছিস যে আমি মানুষ না, আমি ভূত? মানতেই হবে, তোর মাথায় অনেক ট্যালেন্ট। হ্যাঁ আমি জানি তো, তুমি মানুষ নও, তুমি একটা ভূত। হা হা হা। স্বামীজান, তুমি এত সুন্দর অভিনয় করতে জানো, তোমাকে নাটক করতে দিলে তুমি ফাটিয়ে দেবে। মানে? আরে পাগল, আমি তোমার জন্য চা বানিয়ে সন্ধ্যাবেলা একটা ফ্লাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই এত সহজে তুমি চাওয়া মাত্রই চা দিতে পারলাম। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ গো স্বামী, তা তুমি মাঝে মধ্যে এরকম করো কেন? সব সময় আমাকে কেমন যেন সন্দেহ করো। আচ্ছা ঠিক আছে, সরি, আর কখনোই সন্দেহ করব না। আর সন্দেহ করারও একটা কারণ আছে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই বুঝি। ইদানিং তুমি আমার কাছে কেমন যেন আসোই না। না না, এটা তোমার মনের ভুল, আমি তোমাকে অনেক ভালোবাসি। এভাবেই রাতটা কেটে গেল। পরের দিন সকালে হাসিবের বোন সুবর্ণা হাসিবকে ডেকে বলল, ভাইয়া তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল। আসলে ভাইয়া, তোমার কাছে তো আমি সব কথাই শেয়ার করি, কারণ তুমি আমার ভাইয়া, আবার বন্ধুও, আবার শত্রুও। বল কি বলতে চাস? ভাইয়া, গতকাল রাত 2টার দিকে কেউ আমাকে রেপ করেছে। মানে? তুই আমাদের ডাকিসনি কেন? ভাইয়া, যে আমার সাথে এরকম করেছে আমি তাকে ভালো করে দেখতেও পারিনি। মানে কি? তুই আমাকে সব কাহিনী খুলে বলতো। আমি যখন গতকাল রাতে ঘুমের মধ্যে ছিলাম তখন আমি স্পষ্ট অনুভব করতে পেরেছিলাম যে আমার শরীর থেকে কে যেন কাপড় চোপড় সব টেনে খুলে ফেলছিল। আমি প্রথমত স্বপ্ন ভেবে নিশ্চুপ ছিলাম, কিন্তু যখন দেখলাম সে আমাকে খুব কষ্ট দিচ্ছে তখন আমার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ভাইয়া, ঘুম থেকে উঠার পরেও আমি অনুভব করছিলাম যে আমার সাথে এখনো কাজটা করছে। আমি অনুভব করছিলাম কিন্তু কাউকেই দেখতে পারছিলাম না। ছোট বোনের মুখ থেকে এরকম কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এটা আবার কি করে সম্ভব? কেই বা ওর সাথে এরকম কাজ করবে? ছোট বোনকে বললাম, শোন, তুই এই কথাটা আর কাউকে বলবি না। আমাকে বলেছিস, অন্য কেউ যেন ভুলেও জানতে না পারে, কারণ আমাদের ক্ষতি হতে পারে। কি করা যায় আমি সেটাই দেখছি। এরপর সুবর্ণা চলে গেল। আমি রুমের মধ্যে এসে চিন্তা করতে লাগলাম, আমাদের সাথে এসব হচ্ছেটা কি? ঠিক সেই মুহূর্তে মিম ঘরে আসলো। স্বামী, তোমার কি মন খারাপ? কেমন যেন মুখটাকে গোমরা করে বসে আছো। আমি তখন মিমকে প্রশ্ন করলাম, মিম, ধরো আমাদের বাড়িতে জিন বা পরীর আসর হলো, তখন আমরা তার কাছ থেকে কিভাবে নিস্তার পাবো? আমার এরকম প্রশ্ন শুনে মিম কেমন থতমত খেয়ে গেল। কি হলো বউ, বলো। শোনো, কোনো অদ্ভুত শক্তি যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে তার কাছ থেকে বাঁচার জন্য একটা উপায় আছে। হ্যাঁ, সেটা কি? ছোট থাকতে শুনেছিলাম কোনো ব্যক্তি যদি ফাঁসি লেগে বা বিষ খেয়ে মারা যায়, তার মৃত্যুর 7 দিনের মাথায় তার কবর থেকে তার শরীরের একটা হাড় নিয়ে আসতে হয়। সেই হাড়ের কিছু অংশ একটা তাবিজের ভেতরে ভরে সেটা গলায় পড়তে হয়, তাহলে কখনোই কোনো খারাপ জিন আক্রমণ করতে পারে না। বুঝেছো? সত্যি কি এরকম কিছু হতে পারে? হ্যাঁ পারে, কিন্তু তুমি আমাকে এসব কথা জিজ্ঞেস করছো কেন স্বামী? না না, আসলে আমার একটা বন্ধু আমার কাছে জানতে চেয়েছিল, আমি তাকে উত্তর দিতে পারিনি। এখন তুমি বলাতে ভালোই হয়েছে, তাকে বিষয়টা জানাতে পারবো। আচ্ছা মিম, আমি একটু বাজারে যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হতে পারে। ঠিক আছে, যাও, আসার সময় কিছু খাবার নিয়ে এসো আমার জন্য। ঠিক আছে বউ, নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। বাকি অংশ শুনতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করুন। আপলোড হলে আমি লিংক কমেন্টে দিয়ে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।